ম্যাম, 10 মিনিটের মধ্যে ফ্রেশ এবং রেডি হয়ে নিচে যান। স্যার অপেক্ষা করছেন। 1 সেকেন্ড দেরি হলে আপনার সাথে আমাকেও কঠিন শাস্তি পেতে হবে। রানী কপাল ভাঁজ করে বোকার মতো তাকায় মেয়েটের দিকে। মেয়েট তাড়াহুড়ো করার ফলে রানীকে হালকা ধাক্কা দিয়ে বসে। তাতে রানীর বুকের ওপর থেকে চাদর খানিকটা সরে মেয়েটের আঙুল স্পর্শ হয়। মেয়েট সেটা খেয়াল করতে তাড়াতাড়ি করে বলে ওঠেন, সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। সমস্যা নেই। রানীর প্রত্যুত্তর শেষ হতে না হতে ভেসে আসলো, আপনার সমস্যা না থাকতেই পারে, কিন্তু আমার আছে। আচমকা সিংহের গর্জন শুনে মেয়েট এবং রানী দুজনই তাকায় দরজার দিকে। জাবরার দরজায় হেলান দিয়ে কালো কুচকুচে গানটা আঙুলের ফাঁকে গেঁথে ঘুরাচ্ছে। তার চোখ মুখে আগুনের ফুলকি উঠছে, যা দেখে মেয়েট থরথর করে কাঁপতে শুরু করলেন। রানী চাদর খামছে ধরল। তার একটা বোকামির জন্য মেয়েট শাস্তি পাবেন। কি এমন হয়ে যেত এত বনিতা না করে প্রথমেই মেয়েদের কথা মতো রেডি হয়ে যেত? তার ভাবনার মাঝেই জিদ্দাত ড্যানিম বাহুর কিছুটা নিচে নামিয়ে শরীর টানটান করে দাঁড়ালো। দৃশ্যমান হলো ডান হাতের বাহুতে থাকা শত শত ট্যাটু। গিজগিজ করে বসানো, দেখতেও কতটা ভয়ঙ্কর। সেই খালি গায়ে থাকা কালীন হাতের কবজি পর্যন্ত সাপের নকশা ট্যাটুটা আরো বেশি ভয়াবহ আকর্ষণ করে তোলে। তার ঘাড় বাঁকিয়ে এগিয়ে আসার ধরনের সাথে দ্রুত থাকা সিলভার পিচারিং এবং কানে ফুটো করে বসানো 5টি পিচারিং একসাথে লাইটের আলোতে চকচক করে ঝিলমিলিয়ে উঠল। রানী জিদ্দাতের এহেন দর্শনে একচোট কেঁপে ওঠে। মেয়েদের প্রাণ যায় যায় অবস্থা। তবে জিদ্দাত তো থামার নয়, একদম মেয়েদের মুখোমুখি এসে থামলো। মেয়েট কিছু বলার আগেই রানী সাহস করে বলে উঠল, ওনার। ব্যাস এইটুকুই বলতে পেরেছে। বাকিটা বলার সুযোগ না দিয়ে জিদ্দাত রানীর দিকে আঙুল তাক করে দাঁত চেপে বলল, চুপ। জেদ্দাত কারো কথা শুনতে বাধ্য নয়। নিজের লিমিটের মধ্যে থাকুন, তা না হলে এর পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। মাইন্ডেড। রানী মাথা নত করে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। জিদ্দাত ততক্ষণে তার স্পেশাল ছোট ধারালো চাকুটা পকেট থেকে বের করে মেয়েদের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসে, যা দেখে মেয়ের চাকু বলে জোরে চিৎকার দিয়ে দুপা পিছিয়ে যায়। রানী চোখ বড় বড় করে মাথা তুলে তাকায় সেদিকে। কি করতে চাইছে মেয়েদের সাথে মাফিয়াটা? তার ভাবনার সূত্র মিলানোর জন্য জাবরার অদ্ভুত হেসে মেয়েদের হাতটা খুব শক্ত করে ধরে। যে হাতের আঙুল রানীর বুকে স্পর্শ হয়েছিল ঠিক সেটা। মেয়েট তখন ভয়ঙ্কর পরিস্থিতিতে কিনারা না পেয়ে একদমই বললেন, আমি ইচ্ছাকৃতভাবে করিনি বস। যখন আপনি ম্যামকে ড্রেসটা পরিয়ে বেডে রেখে গিয়েছেন, তখন আমি বাকি কাজগুলো খুব সাবধানে করেছি, যেন ম্যামের গায়ে স্পর্শ না হয়। এমনকি কথা মতো তাকায়নি পর্যন্ত। রানীর মাথার উপর দিয়ে গেল মেয়েদের কথাগুলো। জিদ্দাত হাতটা দ্বিগুণ শক্ত করে ধরে রক্তচক্ষু নিয়ে চিৎকার করে উঠল, জেদ্দাতের একান্ত জেনেছে ভুলবশত কেন? যদি কোনো দোধের শিশু হাত বাড়ায় না, তাহলে তাকে অস্তিত্বহীন করতে 2 মিনিট সময় নেবে না। সেখানে আপনি তো একজন চরিত্রহীনা। এহেন কথা শুনে রানী ডান হাতে চাদর খামছে ঘৃণায় চোখ বন্ধ করে নেয়। ছি, এসব জঘন্য কথা বলছে। মেয়েদের তো তাদের মতোই কিছু ছেলেরা চরিত্রহীনা বানায়, সমাজে শান্তি বাঁচতে দেয় না। রানীর ভাবনার মাঝেই মেয়েদের রুম ফাটানো বিকট চিৎকার কানে ভেসে আসে। তড়িঘড়ি করে চোখ মেলে সামনে তাকিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দু হাতে মুখ চেপে কান্না করে দেয়। ফ্লোরে ভাসা রক্তের উপর মেয়েদের একে একে 5টা আঙুল পড়ে আছে। জিদ্দাতের হাতসহ চাকুটা রক্তে মাখো মাখো। তবে এতেও যেন এই মাফিয়া সন্তুষ্ট হয়নি। রাগে পুরো গা শিরশির করছে। চোখ জোড়া তো বেরিয়ে আসার উপক্রম। মেট ব্যথায় ছটফট করছেন। ওনার এই ছটফট করার মাঝেই জিদ্দাত রাগে গিজগিজ করতে করতে কত হাত দ্বারা চাকুটা আরো শক্ত করে চেপে ধরে আচমকা মেডের চোখে বসিয়ে দিল। মেডের সাথে রানীও গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বেডের কোণে ছিটকে পড়ল। মানুষ কতটা নিকৃষ্ট ব্যক্তি হলে এভাবে চোখে চাকু ঢুকিয়ে দিতে পারে? জিদ্দাত এখানেই থেমে নেই। রাগে ফেটে পড়ে একটানে ছুরিটা তুলে পরপর অপর চোখে ঘেচাং করে বসে হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠল। যে চোখ দিয়ে জেদ্দাতের একান্ত জিনিস দেখেছেন, সে চোখ থাকার কোনো অধিকার নেই।
টানের সাথে চাকুটা বের করতে মেড সিটকে ডেস্কের উপর পড়ে সেখান থেকে গলা কাটা মোরগের ন্যায় ছটফট করতে করতে ফ্লোরে লুটিয়ে পড়ে। চোখ থেকে গলগলিয়ে রক্ত উগলিয়ে পড়ছে। রানী বেডের শেষ প্রান্তে চোখে দু হাত চেপে ধরে কান্না করছে। সে আর দেখতে পারছে না এই ভয়ঙ্কর দৃশ্য। সামান্য একটা বিষয়ে এত নিকৃষ্ট কাজ কি করে করতে পারলো? পাথর মনে কি একটু মায়া কাজ করেনি? রানীর খুব অনুশোচনা হচ্ছে, সে কিছুই করতে পারল না। তার মধ্যেই কানে গম্ভীর ও দাঁত কটমট রহিত ছোট কয়েকটি বার্তা ভেসে আসলো। 5 মিনিটের মধ্যে নিচে দেখতে চাই। সে সেটা বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। রানী চোখের অশ্রু মুছে বসা অবস্থায় বেডের সামনে আসলো। মেডের নিথর ভয়ঙ্কর দেহটা দেখে দ্বিতীয়বারের মতো কলিজা মোচড় দিয়ে উঠল। দেরি না করে মেডের নিয়ে আসা ছাই রঙের থ্রি পিসটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে চলে আসে। ফ্রেশ হয়ে বের হতে দেখে কিছু মেড মিলে রুম আগের মতো ধুয়ে মুছে চকচক করে ফেলেছেন, যেন এই রুমে কিছুই হয়নি। স্লপ সময়ের মধ্যে ধামাচাপা পড়ে গেল আত্মা নাড়ানো দৃশ্যটা। রানী ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ির কাছে আসতে লিভিংয়ের সোফায় জিদ্দাতকে পায়ের ওপর পা তুলে বসে থাকতে দেখে শুকনো ঢোক গিলল। লোকটা কেমন রেগে আছে। ল্যাপটপ সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। তার কথা বলার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে কতটা আগুন হয়ে আছে। রানী সেদিক থেকে নজর সরিয়ে পুরো লিভিংয়ের চোখ ভুলায়। কতটা পরিপাটি রাখা, আসবাবপত্রগুলো গ্লাসের মতোই চকচক করছে। দেখেই বোঝা যাচ্ছে প্রতিটা ফার্নিচার তার ভাবনার থেকেও বেশি দামি। প্রতিটা কাচের জিনিস এপিঠ থেকে ওপিঠ দেখা যাচ্ছে, যাকে বলে এক কথায় খোলা কাজ, যার প্রতিটা অঙ্গই পড়ে যায় শুধুমাত্র একটি দেখায়। রানী সিঁড়ি দিয়ে নামতে নামতে তাচ্ছিল্য হাসে। কি করবে এই বাড়ি গাড়ি দিয়ে? মনে তো হয় না এই দালাল কোঠো হালাল উপার্জনের, সবই তো পাপের টাকা দিয়ে করা। এসব ভাবতে ভাবতে নিচে এসে মাফিয়াটার থেকে দূরত্ব রেখে দাঁড়াতে জাবরার ল্যাপটপ অফ করে দুহাত পকেটে পুরে গা ছাড়া ভাব নিয়ে মেইন দরজার দিকে যেতে যেতে বলে, ফলো মি কুইকলি। রানী কথা মতো ছুটে জিদ্দাতের পেছনে। যদিও হাঁটতে তার ভীষণ কষ্ট হচ্ছে, কি আর করার, সবই নিয়তি। ম্যানশনের বাইরে আসতে রানী গার্ডদের দেখে কিছুটা ভয় পায়। তাদের প্রত্যেকের হাতেই ছিল গান, তার উপর সকলেই ছিল কালো পোশাকে। জিদ্দাতকে দেখা মাত্র সকলের দৃষ্টি স্থির হয়েছে নিচের দিকে। রানী তাদেরকে ভয়ার্তক দৃষ্টি তাক করে এগোতে গিয়ে অনেকটাই পিছিয়ে যায়। হুঁশ ফিরতে গেটের দিকে দৌড় লাগায়। গেটের বাইরে আসতেই জিদ্দাতকে বাইকে বসে থাকতে দেখে যেন আকাশ থেকে পড়ে, হাত কসলাতে শুরু করে। কি করে যাবে সে বাইকে করে? রানীকে এভাবে হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিদ্দাত দাঁত কটমট করে ওঠে। অযথা সময় নষ্ট করা অপছন্দ আমার। বাইক করে কেন? অন্য কি? মাঝপথেই থামিয়ে দিল। শ্শ্, একদম চুপ, কোনো কথা নয়, উঠে আসুন। রানী চুপ করেই রইল, কিন্তু বাইক উঠল না। যা দেখে জিদ্দাত রেগে ধমক দিয়ে বলল, কথা কানে যায় না? আমি উঠে আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কেঁপে ওঠে রানী। লোকটা কি পরিমাণ ভয়ঙ্কর তা তো একটু আগেই দেখেছ। আর কোনো কিছু না ভেবে বাইকে উঠে বসে, তবে সে জিদ্দাতের কাঁধে কিংবা শরীরের কোনো জায়গা ধরে বসেনি। জিদ্দাত মিররে রানীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। ফুল স্পিডে বাইক একটু সামনে নিতেই রানী হুড়মুড়িয়ে পড়ে জিদ্দাতের পিঠের উপর। বাইক থেকে পড়ে যাওয়ার ভয়ে এবার দু হাতে খামচে ধরে জিদ্দাতের শার্ট। আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। জাবরার মিররের দৃষ্টি স্থির রেখেই রানীর অবস্থা দেখে আবারও বাঁকা হেসে বাইকের সমস্ত স্পিড বাড়িয়ে দিল। রানীর চোখ মিলে মাফিয়াটার সাথে আরেকটু চেপে শক্ত করে ধরে একসাথে মিশে রইল। শরীর কেমন কাঁপছে। বাইক এতটা স্পিডে চালানোর ফলে রানীর মনে হচ্ছে জিদ্দাকে ছেড়ে দিলেই পড়ে যাবে। আর এই লোকটা কিনা আশেপাশে কি আছে না আছে সেটা ইচ্ছা করে খেয়াল না করে সামনে যেটা আছে সেটার উপর দিয়ে নিজের মতো করে ছুটছে। রানী ভয়ে মুখ বন্ধ করে রাখতে পারল না, আবারও চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল, পড়ে যাব আমি। যদি আপনাকে ফেলে দেই তাহলে কেমন হবে বলেন তো?
রানী শুকনো ঢোক গিলল। শরীরের ব্যথা সাইডে রেখে ভয়ে জিদ্দাতকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরল। এই মাফিয়ার সাথে বিশ্বাস নেই, যদি ফেলে দেয়। রানী এক পর্যায়ে পিঠে মাথা ঠেকায় আর কাপা কাপা গলায় বলে, প্লিজ ফেলবেন না। জিদ্দাত কোনো উত্তর দিল না, শুধু অদ্ভুতভাবে হাসলো। কিছুটা সময় পার হতে রানীর নাক গিয়ে জিদ্দাতের শক্তপোক্ত পিঠে ঠেকে কেমন একটা আলাদা পারফিউমের স্মেল পায়, যা ছিল অত্যন্ত মোহনীয়। অল্প সময়ের জন্য সবকিছু ভুলে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে ঘ্রাণ নিতে শুরু করলো। এভাবে কতটা সময় পার হলো ঠিক তার অজানা। এরই মাঝে আচমকা বাইক থেমে যেতে কিছুটা মুখ থুবড়ে পড়লো। এভাবে কতটা সময় পার হলো ঠিক তার অজানা। এরই মাঝে আচমকা বাইক থেমে যেতে কিছুটা মুখ থুবড়ে পড়লো। স্লপ সময়ের মধ্যে সে নিজেকে সামলে সামনে তাকাতে চকচকে খান ম্যানশন দেখে জিদ্দাতকে ছেড়ে দূরে সরে আসলো। কিছুক্ষণ আগে করা নিজের কর্মকাণ্ডের কথা ভেবে নিজেই অবাক। লজ্জা শরমের মাথা খেয়ে কি একটা কাজ করে বসেছে তা নিজেও ভেবে পাচ্ছে না। জিদ্দাত বাইক থেকে তার স্টাইলে নেমে পকেটে দুহাত গুজে গা ছাড়া ভাব নিয়ে রানীকে সম্পূর্ণ অ্যাভয়েড করে শীষ বাজাতে বাজাতে গেট দিয়ে হনহনিয়ে ভেতরে প্রবেশ করলো। রানী তখনও বাইকের পাশে দাঁড়িয়ে জলজল করতে থাকা খান পর্যবেক্ষণ করতে ব্যস্ত। লাইটিং এর ঝাঁকজমকে বোঝাই যাচ্ছে না এখন দিন নয় রাত। এত ঝলকের মাঝে যেভাবে আনাগোনায় গার্ড দাঁড়িয়ে আছে, মনে হবেই বা কি করে। সে মুগ্ধ হয়ে বাড়িটার দিকে অবাক আখিদয় টেনে তাকিয়ে আছে। সাদা বাড়িটায় সোনালী রঙের নকশা করা, সম্ভবত এগুলো গোল্ড হবে। ফোয়ারার চারিপাশে জীবন্ত ফুল গাছ ঘিরে আছে। কাঁচা তরতাজা ফুলের সুগন্ধি সারা বাড়িতে সুবাস ছড়াচ্ছে। তার কাছে মনে হচ্ছে না এটা একটা বাড়ি, বরং মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। সে বাড়িটা দেখতে এতটাই মগ্ন হয়ে গেছে যে একা বাইরে দাঁড়িয়ে আছে সেটার কোনো খেয়ালই নেই। কিছু একটার আওয়াজ তার ধ্যান ভাঙে। অতঃপর আশেপাশের সামনে গান হাতে নিয়ে মুক্তির মতো মাথা নত করে দাঁড়িয়ে থাকা গার্ডদের দেখে কিছুটা ভয় পেয়ে যায়। আর কোনো কিছু না ভেবে বাড়ির ভেতরে ছুটতে শুরু করে। পেটে অনেক পেইন হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার। ভেতরে আসতেই দেখে লিভিং রুম ফাঁকা, তবে ডাইনিং রুমে সবাই ডিনার করতে বসেছেন। লিভিং রুম থেকে তা স্পষ্ট দৃশ্যমান, কিন্তু ডাইনিং থেকে এখনো কেউ রানীকে দেখতে পায়নি। রানী সিঁড়ির শেষ সীমানায় দেখতে পেল জিদ্দাতকে ফোনে কথা বলতে বলতে উপরে উঠে যেতে, তাই সেও মাথা নিচু করে আস্তে আস্তে সিঁড়ির দিকে যেতে নিলে কানে ভেসে আসে রামদাসের কথা। উনি আঙুল চাটতে চাটতে সুমিত্রাকে উদ্দেশ্য করে বলছেন, আজকের রান্নাটা খুব মজা হয়েছে। রান্না কি তুমি করেছো? সুমিত্রা উত্তর দেওয়ার সময় নজর গেল সিঁড়ির দিকে। একগাল হেসে রানীর দিকে আঙুল তাক করে হাসি মুখে বললেন, আজ আমরা কেউই রান্না করিনি, রানী করেছে। রানী সুমিত্রার কথা শুনে সেদিকে তাকায়। রামদাস রানীকে দেখে মুখ কেমন গম্ভীর করে নিলেন। প্লেটে থাকা অবশিষ্ট খাবার আর মুখে তুললেন না, সেখানে এক গ্লাস পানি ঢেলে উঠে দাঁড়ালেন এবং রানীর চোখের সামনে দিয়ে তাকে পাশ কাটিয়ে হনহন করে উপরে উঠে গেলেন। সাথে রিপন দাসও আর খাবার মুখে নিলেন না। ডাইনিংয়ে শুধু হরিরাম, গুড্ডু, মিতু, শ্যামা বসে আছেন। রানী প্রথমে খাবার ভালো হয়েছে শুনে খুব খুশি হয়েছিল, কিন্তু পরক্ষণে এহেন ঘটনায় নিমিষেই মুখের হাসি উধাও হয়ে গেল। চোখের কোণে এসে ভিড় করলো নোনা জল। শ্যামা মহা খুশি হয়েছেন তাতে, যা ওনার চেহারার স্পষ্ট। হরিরাম মুখের ভাবভঙ্গি বেজার করে নিলেন, যেন রানীর সাথে করা আচরণে মোটেও খুশি নন। গুড্ডু মন খারাপ করে বসে রইল। মিতু অসহায়ের মতো রানীর দিকে তাকালো। রানী সেদিক থেকে নজর সরিয়ে নিতে টপটপ করে জমে থাকা অশ্রু ঝরে পড়ল। সুমিত্রা রানীকে ডাক দিতে গিয়েও আর দিতে পারলেন না। শ্যামা তড়িঘড়ি করে থামিয়ে দিলেন। রানী উপরে উঠে আসলো। রুমে এসে মাফিয়াটাকে দেখতে পেল না। তা দেখে তো সে মহা খুশি, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। রুমের ভেতরে থেকে কানে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসলো। কেউ যেন ডকডক করে কিছু গিলে খাচ্ছে। শুনশান নিস্তব্ধ রুমে সে আওয়াজ তীব্র শোনা যাচ্ছে। রানীর সারা গা কাটা কাটা দিয়ে উঠল। পুরো রুমে আতঙ্কিত আঁখি জোড়া নিয়ে নজর বুলালো, তবে চোখের সামনে সবই নর্মাল। আওয়াজটা এ রুম থেকে আসছে না। নজর ঘুরানোর মুহূর্তে তার চোখ আটকালো রুমেই থাকা আরেকটি দরজার ওপর। আগে তো আর দেখেনি, সেটা ভেবে না চাইতেও
সেদিকে এগিয়ে যায় দেখার জন্য। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাত নিয়ে রাখলো দরজার উপর। হালকা ধাক্কা দিতে তা খুলে গেল। রানী চমকে সামনে তাকাতে চিৎকার দিয়ে দুহাত মুখে চেপে পিছিয়ে আসলো। কিছু সময় নিয়ে কোনো রকম নিজেকে সামলে বুকে এক হাত রেখে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে দরজাটার দিকে সে পুনরায় তাকায়। আপনা আপনি ভুরু কুঁচকে আসে তার। দুহাত দূরত্বে আরেকটি দরজা অবস্থিত। রানী বিড়বিড় করে আওড়ায়, এটা আবার কেমন দরজা? খুব অদ্ভুত। দরজাটা ছিল কাঁসা বা পিতল, কিংবা এমনও হতে পারে গোল্ডের তৈরি, কারণ দরজাটা সোনালী রঙের নিখুঁত সিংহর নকশা করা, যার দুটো চোখে লাল লাইটের মতো জ্বলজ্বল করছে। রানী আচমকা এটা দেখেই ভয় পেয়ে পিছিয়ে গিয়েছে। নিজের কৌতূহল দমাতে না পেরে সে দরজাটার কাছে ধীরে ধীরে এগিয়ে আসে। শরীরটা তখনও কাঁপছে। সে পুরোটা দরজা খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেখতেও কেমন ভয়ঙ্কর, তার ভেতরে কি আছে দেখার জন্য মন কেমন খসখস করছে। ভয়ে কাতর, তবুও সে দরজার উপর হাত রেখে খোলার জন্য ধাক্কা দিতে নিলে আবারও সে ভেতর থেকে অদ্ভুত তৃপ্তি সহকারে ডকডক করে গিলার গর্জন শুনতে পায়। কেঁপে ওঠে আরেক দফা, সাথে কপালে দেখা দেয় চিকন চিকন ঘামের ফোঁটা। তারপরও এই নারী সরে না, এসে কান নিয়ে চেপে ধরে দরজার বক্ষে। দৃঢ় হয় সেই আওয়াজ। 5 মিনিট অতিবাহিত হতে আওয়াজটা বন্ধ হয়ে যায়। রানী এতক্ষণ খুব মনোযোগ দিয়ে তা শুনেছে, সাথে মনে ভয়ও কাজ করেছে। এখন আওয়াজ বন্ধ হয়ে যেতে রানী তড়িৎ সরে আসতে নিলে শব্দ হয় গিটারে টুংটাং সুর তোলার। কিছু সময়ের মধ্যে পরিণত হয় গুনগুনে গানের সুর, যা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর, যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম। পারল না আর সরে আসতে, বরং আগের থেকে বেশি গুনার জন্য কান চাপল অদ্ভুত দরজার আস্তরের বুকে। কানে গিটারের সুর দৃঢ়তম হতে কেমন এলোমেলো হতে শুরু করলো। হারিয়ে ফেলল নিজেকে অজানায়, ফেসে গেল অদৃশ্য মায়াজালে। কিন্তু ধীরে ধীরে তার মাথায় যন্ত্রণা হতে শুরু করে। দু হাতে মাথা চেপে দরজা ঘেঁষে নিচে বসে পড়ে। এই সুর কানে আসতেই যেন রানীর কিছু আবসা আবসা স্মৃতি চোখের সামনে ভাসতে শুরু করেছে। তবে তা স্পষ্ট নয়, তার ভীষণ অস্থির লাগছে। দু হাতে নিজের চুল খামছে ধরে টুকরো টুকরো স্বরে আওড়ালো, কেন মনে হচ্ছে এই সুর আমার চিরচেনা? কথা শেষ হওয়ার পূর্বে চোখে এসে ভিড় করলো নোনা জল। সে আর শ্রাবণ করতে পারছে না এই সুর। মাথায় যেন হাতুড়া পিটাচ্ছে, এতটাই যন্ত্রণা হচ্ছে যে চোখগুলো ঝাপসা হয়ে এসেছে। কিছু কিছু জিনিস চোখের সামনে স্পষ্ট করতে চাইছে, কিন্তু তা কিছুতেই হচ্ছে না। উল্টো তার মাথার প্রতিটা জয়েন্ট লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে যায়। শরীরের সমস্ত ভর ছেড়ে আস্তে আস্তে ফ্লোরে উপর পড়ে। অন্ধকার রুমে শুধু একটা মোমবাতি জ্বলছে, তবে সেটা প্রায় শেষের দিকে। ছোট টেবিলের সামনে বসে আছে জিদ্দাত। চোখের সাদা অংশে লাল রক শিক্ষক গজিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মোমবাতির আলোতে বাদামি মণি জ্বলজ্বল করছে। ঠোঁটের ভাঁজে সিগারেট পুড়ে টান দিতে নাকে মুখে অসম্ভব ধোঁয়া উড়ে উঠল। তার সামনের টেবিলের উপরে মাঝারি সাইজের একটা ছবি রাখা, তার পাশেই বড় একটি ডালা, লাল কাপড় দ্বারা ঢেকে রাখা। জিদ্দাত পরপর সিগারেট টান দিয়ে ছবিটা হাতে তুলে মুখের সামনে ধরল। তীব্র ধোঁয়ায় প্রথমে অস্পষ্ট দেখা গেলেও ধীরে ধীরে ধোঁয়া সরতে চোখের মণিতে জ্বলজ্বল করে উঠল ছবিটি। সে মুহূর্তে মাফিয়াটা রহস্যময় হেসে ছুঁড়ে ফেলল হাতে থাকা সিগারেটের শেষ অংশ। ছবিটির দিকে গভীর ও তীক্ষ্ণ দৃষ্টি তাক করল। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে নীরবতা ভেঙে দাঁত চেপে বলে উঠল, 10 বছরে যে আগুনে পুড়ে ছারখার হয়েছে, সেই দহনে আপনাকে না পুরোনো পর্যন্ত থামছি না। কথাটা বলে ছবিটা যত্ন সহকারে আবারও রেখে দিল। লাল কাপড় দিয়ে ঢেকে রাখা থালাটার দিকে হাত বাড়াতে গিয়েও কি মনে করে যেন আবার হাত সরিয়ে নিয়ে আসে। অতঃপর গাটা পিছনে হেলিয়ে 2 আঙুল নিয়ে রাখে কপালে। সেখানে ধীরে ধীরে ঘষতে ঘষতে চোখ বন্ধ করে নেয়। 2 মিনিট কিছু একটা মিলায়। অতঃপর চোখ মেলে তাকিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুতভাবে হেসে পরপর ঠোঁট ছেড়ে দিয়ে শব্দ করে হেসেই স্পষ্ট কণ্ঠে বলে উঠল, এটা না হয় সময় মতো যারটা তাকে বুঝিয়ে দেব। টাইম স্কিপ। রানী, উঠো মা। সোহানার বেশ কয়েকটি শান্ত স্বরের ডাক শুনে রানী মাথা চেপে ধরে চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে উঠল,
বন্ধ করো এই সুর। সোহানা বুঝে উঠতে পারলেন না রানী ঠিক কিসের কথা বলছে। তিনি রানীকে হালকা ধাক্কা দিয়ে ডাকলেন, তাতে রানী চোখ মেলে তাকায়। নিজের অবস্থান বুঝে ধীরে ধীরে উঠে বসে। তবে অবাক করার বিষয় হলো, প্রথম দরজাটা বন্ধ, দ্বিতীয় অদ্ভুত দরজাটা আর দেখা যাচ্ছে না। রানীর সব পর্যবেক্ষণ করার মাঝেই সোহানা প্রশ্ন ছুড়ে মারলেন। এখানে শুয়ে আছো কেন? ঠিক আছো তো? আচমকা প্রশ্ন করায় রানী কি বলবে তা ভেবে পাচ্ছে না। হাত কসলাতে কসলাতে ভাবে, এখন দরজার বিষয়ে কিছু বললে উনি যদি বিশ্বাস না করেন। তাই আমতা আমতা করে বলল, আসলে ঘুমের মধ্যে মনে হয় চলে এসেছি। সোহানা শব্দ করে জোরে হাসলেন। রানী সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কি মায়াবী লাগছে ওনাকে। বয়স হয়ে গেলেও এখনো রূপ ও রোয়ে ক্ষয়ে পড়ছে। হাসার মাঝেই রানীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভুরু উঁচিয়ে বললেন। কি দেখছো? রানী আনমনে জবাব দিল। আমার আরেকটা মা। সোহানা বেগম খুশি হলেন। মা ডাক শুনে রানীকে দুহাতে উঠিয়ে টেনে বেডে নিয়ে বসিয়ে দিলেন। অতঃপর টেবিলের উপর থেকে কিছুক্ষণ আগে সাথে করে নিয়ে আসা খাবারের প্লেট হাতে তুলে ভাত মাখতে মাখতে বললেন। রাত 1টা বাজে, এখনো পর্যন্ত কিছু খাওনি। এবার তুমি চুপচাপ খাবারটা শেষ করো। রানী শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছে ওনার দিকে। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, মা এত ভালো ছেলে অমন ডেঞ্জারাস হলো কিভাবে। সোহানা রানীকে খুব যত্ন করে খাইয়ে দিলেন। রানীও চুপচাপ খেয়ে নিল। তার খুব খিদে পেয়েছিল। যাক, শাশুড়ি তো তাকে বুঝে, সেটাই অনেক। রানীর খাওয়া শেষ করে তাকে শুয়ে দিয়ে সোহানা চলে গেলেন। রানী লাইট অফ না করেই শুয়ে রইল। ঘাড়ে খুব ব্যথা হচ্ছে। তার উপর মাথায় ঘুরছে শুধু অদ্ভুত দরজা আর সুরের কথা। তখন নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছিল তার। রানী এক নজর ঘাড় ঘুরিয়ে প্রথম দরজাটার দিকে তাকালো। যা, এই মুহূর্তে ভেতর থেকে বন্ধ চোখ সরিয়ে সিলিং এর দিকে দৃষ্টি তাক করলো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো তা তার সম্পূর্ণ অজানা। ইন মর্নিং, রেহেনা বেগম বসার ঘরে বসে আছেন। ওনার শরীরটা কেমন শুকিয়ে গেছে। রানী বাড়ি থেকে যাওয়ার পর ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, ভালো করে ঘুমান না। যত মেয়ের প্রতি রাগ করে থাকুক, মন কি আর মানে? মা তো মাই হয়। আফজাল রুম থেকে বের হয়ে নিচে আসলেন। ওনার মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। একদিকে মেয়ের সুখ, আরেকদিকে নিজের দোকান হারিয়ে পাগল প্রায়। কি করে খাবেন, কি করে বাঁচবেন সে চিন্তায় চিন্তায় আরো বেশি দুর্বল হয়ে পড়ছেন। এক কথায় সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি পার করছেন। এগিয়ে আসলেন রেহেনার কাছে। পাশে বসে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। রেহেনা স্বামীকে পাশে বসতে দেখে ভাঙা কণ্ঠে বললেন। রানীকে নিয়ে আসেন না ওখান থেকে। আমাকে কয়বার বিয়ে দিবে রানীর মা? এই নিয়ে তো। পুরো কথা শেষ করার আগেই রেহেনা আফজালের মুখ চেপে ধরে রাগে গিজগিজ করতে করতে চেঁচিয়ে উঠলেন। ভুলেও আর মুখ দিয়ে এই কথা বের করবেন না। অতীত ছিল, পুরনো কথা ভুলে যান। আফজাল রেহানার থেকে মুখ ছাড়িয়ে নিলেন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন। ঠিক আছে, তবে রানীকে নিয়ে আসা অসম্ভব। ওই এমপির ছেলের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? রেহেনা কান্না চেপে জবাব দিলেন। এখন কি করব? ওই ছেলের সাথে আমার মেয়ে থাকলে মেরেই ফেলবে। কথাটা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আফজাল সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলতে নিলে ওনাদের মেন দরজায় ধাক্কানোর আওয়াজ ভেসে আসে। উনি আর কিছু না বলে উঠে গিয়ে দরজা খুলে দিলেন। দরজার বাইরে দুজন লম্বা কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। আফজাল চিনতে না পেরে লোক দুটোর উদ্দেশ্যে বলেন। আপনাদের ঠিক চিনতে পারলাম না, এখানে কাকে চাই? এটা আফজাল আলীর বাসা, তাই তো? হ্যাঁ, আমি আফজাল। ওনার কথা শেষ হতে লোকটা চাবি হাতে দিতে দিতে বলল। এই নিন চাবি, বাজারের উত্তর পাশের বড় দোকানটা আপনার। কিন্তু আমি তো দোকান দেইনি। আফজাল বেশ অবাক হয়ে তা বলতে লোক দুটো ওনার হাতে কিছু কাগজপত্র দিয়ে বললেন। কাগজপত্রে আপনার নাম লেখা দেখুন, এটা আপনার দোকান, আমরা এখন আসি। লোক দুটো চলে যায়। আফজাল খুব অবাক হলেন, এত বড় দোকান কিনা তো ওনার পক্ষে অসম্ভব। রেহেনা বেগম সাইডে দাঁড়িয়ে সবকিছুই শুনেছেন। ওনারা দুজন মিলে চিন্তায় পড়ে গেলেন, কে তাদের দোকান কিনে দিল। নিজের উপর ঠান্ডা পানি পড়তেই রানী ধড়ফড়িয়ে উঠে চোখ মেলে সামনে তাকাতেই শ্যামাকে দেখতে পায়। সে অসহায়ের মতো তাকিয়ে কিছু বলতে নিলে শ্যামা থামিয়ে দিয়ে কপট ভঙ্গিতে হাত নাচিয়ে বলে উঠলেন। মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছেন,
সারা রাত স্বামীর সাথে ফষ্টি নষ্টি করে গোসল করেননি কেন? অলক্ষিণী কোথাকার। চোখ খিচে বন্ধ করে নিল রানী। ফজর নামাজ পড়ে আবারও শুয়েছিল, কিন্তু কখন ঘুমিয়ে গেছে তা খেয়াল নেই। নিজেকে শক্ত করলো। এহেন অপমান মানা যায় না। চোখ মেলে তাকিয়ে শ্যামাকে পাল্টা জবাব দিয়ে বসলো। স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় পবিত্র, সেটিকে নষ্টামি বলে পরিচয় দিচ্ছেন। জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? শ্যামা চটে গেলেন। কত বড় সাহস তার, মুখে মুখে কথা বলছে। তীব্র অপমান সহ্য করতে না পেরে হাত উঁচু করলেন থাপ্পড় মারার উদ্দেশ্যে। রানী আবারও চোখ বন্ধ করে নিল। শ্যামা নিজের সব শক্তি ক্ষয় করে থাপ্পড়টা মারতে নিলে কেউ একজন পেছন থেকে শ্যামার হাত ধরে ফেলল। কিচ্ছু হচ্ছে না দেখে রানী চোখ মেলে তাকাতে চোখ বড় বড় করে নেয়। জিদ্দাত শ্যামার হাত ধরে রেখেছে। শ্যামা সেদিকে ভূত দেখার মতো চমকে তাকিয়ে আছেন। যা দেখে জিদ্দাত বাঁকা হেসে শ্যামার হাতটা ছেড়ে দিয়ে কুটিল ভঙ্গিতে বলে, ফষ্টি নষ্টি এখনো করা হয়নি, তবে এখন করা হবে। থাপ্পড়টা দিয়ে সোজা এখান থেকে বের হয়ে যান, দরজা খোলা আছে। এহেন কথায় রানী ঢোক গিলে লোকটা মহিলাটাকে থাপ্পড় মারার জন্য বলছে। নিজে মেরে কি পোষায় না? শ্যামা বোকার মতো তাকিয়ে আছে। তবে জিদ্দাত দাঁতে দাঁত চেপে শ্যামাকে ধমকে ওঠে। থাপ্পড়টা দিন। শ্যামা লাফিয়ে উঠে কাঁপা কাঁপা হাত তুলে রানীকে থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু ভয়ে বারবার জিদ্দাতের দিকে তাকাচ্ছেন। জিদ্দাত আবারও ধমকে উঠতে জোরে থাপ্পড় বসিয়ে দেয় রানীর গালে। টাল সামলাতে না পেরে বেডে উল্টো হয়ে পড়ে সে। 5 আঙুলের ছাপ বসে গেছে গালে। চোখে পানি টলমল করে উঠল তার। শ্যামার দিকে জাবরার চোখ গরম করে তাকাতে তিনি এক প্রকার দৌড়ে বের হয়ে গেলেন দরজা দিয়ে। রানী গালে হাত দিয়ে সোজা হয়ে বসে ফুপিয়ে কান্না করতে শুরু করলো। জিদ্দাত টি শার্টটা খুলে ফেলতে রানী বেড থেকে নেমে ওয়াশরুমে দৌড়ে যেতে নিলে জিদ্দাত হু হু করে হেসে ওঠে। রানী প্রায় চলে এসেছে, তবে তার আগেই জিদ্দাত বজ্রপাতের ন্যায় এসে রানীকে দেওয়ালে পিণ্ড করে ফেলে। অতঃপর নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে জামার ভেতরে এক হাত দিয়ে পেট খামছে ধরে। রানী ব্যথায় মৃদু আর্তনাদ করে আহ বলে ওঠে। জিদ্দাত বাঁকা হাসতে হাসতে ঘাড় কাত করে বলে, বেব, পালিয়ে কোনো লাভ নেই। রানী অশ্রু ভেজা নয়নে তাকায় মাফিয়াটার দিকে। শ্যামা গায়ে পানি ঢেলে দেওয়ার কারণে সারা মুখে পানি লেগে আছে। থাপ্পড় দেওয়া গালটা লাল হয়ে 5 আঙুল বসে গেছে। জামাটা ভিজে বুকে লেপ্টে আছে, যার জন্য বুকের ভাঁজ জিদ্দাতের সামনে স্পষ্ট। জিদ্দাত রানীর ভোজা মুখশ্রী খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রানীর অস্বস্তি ফিল হচ্ছে। আস্তে আস্তে নিজের ঠোঁটটা কামড়ে ধরে নিজেকে বাঁচানোর জন্য জোরে কান্না করে দিয়ে বলে ওঠে, দয়া করুন, আমি খুব ক্লান্ত, এখন এসব আমার পক্ষে অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে শিখুন, সিদ্ধার্থের মিসেস বলে কথা। হেসকি তুলতে শুরু করে রানী। এই লোককে হাজার বললেও শুনবে না। শয়তানি হাসলো রানীর অবস্থা দেখে। এক হাতে রানীর হাত দেওয়ালে চেপে ধরতে রানী শব্দ করে কেঁদে উঠল। সে পরোয়া না করে মুখ ডোবালো গলায়। অতঃপর সেখানে জোরে জোরে শ্বাস নিয়ে রানীর শরীরের স্মেল নিতে থাকলো। রানীর শ্বাসরুদ্ধ হলো। জিদ্দাত পেটে এক হাতে স্লাইড করছে। ধীরে ধীরে সে রানীকে পেছনে ঘুরিয়ে দেওয়ালে দুদিকে রানীর 2 হাত চেপে ধরে ঘাড়ে ছোট ছোট চুমু খেতে শুরু করলো। রানী চোখ বন্ধ করে ফুটিয়ে যাচ্ছে। জিদ্দাত দাঁতে দিয়ে চুলের কাঁটা খুলে খুলে ফেলতে লম্বা ঘন সিল্কি চুলগুলো দুলতে দুলতে ফ্লোরে নেমে আসলো। সে মুহূর্তটা জিদ্দাত চোখ খাদে নিয়ে উপভোগ করে মুখ নিয়ে রাখলো চুলের ভাঁজে। চোখ বন্ধ করে বেশ কয়েকটি শ্বাস নিয়ে মাতাল কণ্ঠে আওড়ালো, সাইয়ারা। রানীর কপালে দৃঢ় ভাঁজ পড়ে গেল। সায়ারা কেন বলছে এই লোক? তবে সেদিকে মাথা না ঘামিয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে। নিজের সুখময় কাজে ব্যাঘাত ঘটায় মাফিয়াটা এতে খুব বিরক্ত হয়। পর মুহূর্তে শয়তানি হেসে এক হাতে রানীর চুল কষতে শুরু করে। নিজের চুলে এত টান অনুভব করতেই ব্যথায় গুঙ্গিয়ে বলে ওঠে, লাগছে আমার। জিদ্দাত শক্ত করে চেপে উত্তর দিল, আমারও লেগেছিল, লাগার জন্যই ধরেছে। ছেড়ে দিন। আমার কাছে ডিস্টার্ব করার শাস্তি পেয়ে তবেই ছাড় আপনার। কথাটা বলেই চুলের মুঠি পেঁচিয়ে টানতে টানতে ছুঁড়ে মারল বিছানার উপর। রানী চিৎকার করে কেঁদে উঠল। আর যে সহ্য করতে পারছে না। পাষাণ লোক কেন বুঝতে চাইছে না? দেহতে তার শান্তি নেই, অন্তত একটু ছাড় দিক। কিন্তু লোকটা নিজের শরীরের অবশিষ্ট কাপড় খুলে ঝাঁপিয়ে পড়ল। টাইম স্কিপ। রানীর থেকে নিজেকে ছাড়িয়ে ঘামে জর্জরিত শরীর নিয়ে
পাশে শুয়ে পড়ল। রানী এখনো কান্না করছে। জিদ্দাত চোখ বন্ধ করে পৈশাচিক হাসল। কিছুক্ষণ অতিবাহিত হতে মাথার নিচে দুহাত রেখে চোখ মেলে রানীর দিকে কাত হয়ে তাকিয়ে শয়তানি হেসে বলল, আপনার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে বেবি, যা একটু পর দেখতে পাবেন। কান্নার মাঝেও ভুরু কুঁচকে নেয়। ঠিক বুঝে উঠতে পারে না কিসের কথা বলছে মাফিয়াটা। জিদ্দাত বাঁকা হেসে এক লাফে উঠে রানীকে এক টানে উঠিয়ে নিচে নামিয়ে দেয়। রানী কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে নিয়ে যায় ওয়াশরুমের সামনে। বেচারি দাঁড়াতেও পারছে না ঠিক মতো, তার উপর এভাবে টেনে নিয়ে যাওয়াতে আরো বেশি কষ্ট হচ্ছে। জিদ্দাত রানীকে ওয়াশরুমের ভেতরে ধাক্কা মেরে ফেলে দেয়। রানীর কপাল দেওয়ালে গিয়ে বাড়ি খায়। সে মা বলে আর্তনাদ করে ওঠে। কপালটা কেটে রক্ত পড়ছে। জিদ্দাত দেখেও না দেখার মতো গম্ভীর স্বরে বলে, রেডি হয়ে নিচে আসুন। জিদ্দাত এক মুহূর্ত দাঁড়ালো না, রুম থেকে বের হয়ে গেল। রানী দেওয়ালে ভর দিয়ে উঠে দাঁড়ালো। ঠোঁট কামড়ে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। কোনো রকম ফ্রেশ হয়ে বের হলো। কিসের জন্য তাকে নিচে যেতে বলছে সেটার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। লিভিং রুমে বসে আছেন সবাই। আজকে সোহানা বেগমও নিচে এসেছেন। তাতে বাকিরা বেশ অবাক হয়েছেন, কারণ উনি নিচে কিংবা দিনে রুম থেকে বের হন না। রামদাস কিছু জরুরি কথাবার্তা নিয়ে আলোচনা করছেন রিপন ও হরিরামের সাথে। শ্যামা সুমিত্রা একটু দূরে দাঁড়িয়ে আছেন। গুড্ডু মিতু স্কুলে। জিদ্দাম পায়ের ওপর পা তুলে নিজের মতো করে বসে ফোন স্ক্রল করছে। রানী সবেমাত্র সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ি থেকে লিভিংয়ে সবাইকে একসাথে দেখে কিছুটা নার্ভাস ফিল করছে। জিদ্দাত এক নজর চোখ বাঁকা করে রানীর দিকে তাকিয়ে ঘড়ির দিকে তাকায়। সাথে সাথে ঠোঁটের কোণে ফুটে ওঠে রহস্যময় হাসিটা। চোখ বন্ধ করে 1 থেকে 5 পর্যন্ত গুণে ভাজ পাখির ন্যায় মেন দরজার দিকে দৃষ্টিপাত করে। ঠিক সেই সময় হস্তনস্ত হয়ে খুব এলোমেলোভাবে দৌড়ে কেউ রকেটের গতিতে বাসায় প্রবেশ করে। আকস্মিক ঘটনায় তড়িৎ সবাই সেদিকে তাকিয়ে চোখ বড় বড় করে নেয়। রানী সেদিকে তাকাতে থমকে দাঁড়ায়। চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। সোহানা সেদিকে তাকিয়ে আবেগ থামাতে না পেরে কেঁদে ওঠেন। লোকটার অবস্থা একদম পাগল পাগল হয়ে আছে। চুল এলোমেলো, শার্ট কুঁচকানো, শার্টের হাতার ফোল্ড ছাড়িয়ে বোতাম খোলা। চোখ মুখে দেখা যাচ্ছে একরাশ ভয়ের ছাপ। সারা শরীর ঘেমে একাকার। বোধহয় বাকিটা পথ দৌড়ে এসেছে। লোকটা কোনো দিকে না তাকিয়ে রকেটের গতিতে দৌড়ে এসে সোহানা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলেটার সারা শরীর কাঁপছে। সোহান বেগমও ছেলেটাকে আগলে নিলেন দু হাতে। ডুকরে উঠলেন এই মুহূর্তে। রানী একদম নিচের সিঁড়িতে দাঁড়িয়ে। লোকটা সোহানা বেগমকে জড়িয়ে ধরাতে যেন সে অবাকের শেষ সীমানায় পৌঁছে গিয়ে কারেন্টের মতো ঝটকা খেয়ে উঠল। কি হচ্ছে এখানে? ছোট মাথায় তো লোড নিচ্ছে না। কিন্তু তাকে আরো অবাক করে দিয়ে ছেলেটা সোহানা বেগমকে স্পষ্ট কণ্ঠে আম্মাজান বলে ডাকে। এবার যেন তাকে আকাশ থেকে আছড়ে ফেলা হলো। লোকটা কেন সোহানা বেগমকে মা বলে সম্বোধন করছে? রানী টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সিঁড়ির রেলিং শক্ত করে চেপে ধরে। চোখ পানিতে ঝাপসা হয়ে এসেছে। নিজের চোখ কানকে যেন আজ বিশ্বাস করতে প্রচুর কষ্ট হচ্ছে। জিদ্দাত জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে ঘাড় কাত করে রানীকে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছে। তার কঠিন মনে কি চলছে একমাত্র সেই জানে। লোকটা 2 মিনিটের মতো সোহানা বেগমকে জড়িয়ে ধরে আছে। ছেড়ে দিলেই যেন হারিয়ে ফেলবে। কিন্তু পর মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে চোখ মুখ কঠিন হয়ে আসে। সোহানা বেগমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। সোহানা বেগম কান্না করতে করতে দুহাত লোকটার গালে রেখে ভাঙা কণ্ঠে বলেন, আমার ছেলে, আমার জিসান, কত বছর পর আমার ছেলেকে আমি দেখছি, আমার সোনার টুকরা। তিনি তা বলতে বলতে আরো কান্নায় ভেঙে পড়লেন। জিশান কোন এক অজানা কারণে 6 বছর নিজের বাড়ি ছাড়া হয়েছিল। মিডিয়ার লোক তো জানেই না, এমপির রামদাসের এক ছেলে নয় বরং 2 ছেলে। তৎক্ষণাৎ জিশান নিজের মায়ের হাত গাল থেকে ছাড়িয়ে রেগে পাশে থাকা ছোট কাঁচের টেবিলে সজোরে লাথি মেরে চিৎকার করে ওঠে। এটা কোন ধরনের মজা? কেউ কি আমাকে বলতে পারবেন? উপস্থিত সবাই চমকায়। রামদাস দাঁড়িয়ে যান। জিদ্দাত এখনো নীরবে রানীকে দেখতে ব্যস্ত। মেয়েটা কেমন শ্বাসকষ্টের রোগীদের মতো করছে। সিঁড়ির রেলিং অনেক জোরে 2 হাতে চেপে ধরে আছে। ছেড়ে দিলেই বোধহয় পড়ে যাবে। সোহানা জিশানকে ধরতে চাইলেন,
কিন্তু জিশান দাঁত কটমট করে সরে দাঁড়ায়। রাগে যেন তার মাথা ফেটে যাচ্ছে। মায়ের দিকে তীব্র ক্ষোভ নিয়ে তাকিয়ে আছে। একটুর জন্য তার প্রাণটা বেরোয়নি। সোহানা বেগম শাড়ির আঁচল টানলেন। মাথা নাড়িয়ে কাঁদতে কাঁদতে ছেলেকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে বলে উঠলেন, কি করব? এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। উপস্থিত সবাই কিছুই বুঝতে পারছে না জিশান কিসের কথা বলছে। শ্যামা জিশানকে দেখে একটুও খুশি হননি। রেগে শাড়ির আঁচল দুমড়ে মুচড়ে ফেলছেন। সুমিত্রা এগিয়ে আসলেন সোহানা বেগমের পাশে। জিশান নিজেকে দমাতে না পেরে আবারও টেবিলের ওপর সজোরে লাথি মারল। প্রথম লাথিতে কাঁচ ফাটল ধরলেও এবারে তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। রামদাস আর চুপ থাকতে পারলেন না। এগিয়ে এসে জিশানকে এক হাতে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বলেন, শান্ত হও জিসান, কি হয়েছে বাবাকে বলো। জিশান চটে গেল। এক প্রকার জোর করে রামদাসের হাত ছাড়িয়ে নিজের চুল নিজেই খামচে ধরে চিৎকার দিয়ে দুহাঁটু ভেঙে নিচে বসে পড়ল। অতঃপর ঠোঁট কামড়ে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এখন তার মনে হচ্ছে সে সব ধ্বংস করতে সক্ষম হবে। সোহানা বেগম ছেলেকে এমন পাগলামি করতে দেখে আরো জোরে কেঁদে উঠলেন। জিশান কিছুক্ষণ চুপ করে নিচের দিকে দৃষ্টি স্থির রেখে ব্যথিত কণ্ঠে বলে ওঠে, খুব বেশি কি প্রয়োজন ছিল এত বড় নাটক করার? রামদাস এবার কিছুটা আন্দাজ করতে পেরে সোহানা বেগমের দিকে চোখ গরম করে তাকালেন। দাঁত কটমট করতে করতে থাপ্পড় মারার উদ্দেশ্যে এগিয়ে আসতে চাইলেন ওনার দিকে, কিন্তু তার আগে জিশান নিজের দিকে দৃষ্টি স্থির রেখে রামদাসের পা এক হাতে আটকে দিয়ে কিছুটা দাঁত চেপে নিজের বাবাকে উদ্দেশ্য করে বলল, এই মুহূর্তে সবকিছু থেকে দূরে থাকো। আমি নিজের মধ্যে নেই, আমাকে দিয়ে ভুল কাজ হয়ে যাবে। রামদাস থেমে গেলেন। জিদ্দাত সিগারেটে আগুন দিয়ে টানতে শুরু করে। তার নাক, মুখ এবং আশেপাশে অসম্ভব ধোঁয়া উঠছে। সিগারেট টানার মাঝে মাঝে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। রানীকে পর্যবেক্ষণের মাঝেই সে ধীরে ধীরে গা হেলিয়ে দেয় সোফায়। পায়ের ওপর পা তুলে নাচাতে নাচাতে শান্ত নয়নে বিবিকে দেখেই যাচ্ছে। সে যেন খুব মজা পাচ্ছে রানীর অবস্থা বেহাল দেখে। রানীর কেন জানি দম আটকে আসছে। এটা ভেবে সব থেকে বেশি কষ্ট হচ্ছে জিশান জিদ্দাতের ভাই, তাও আবার সে হিন্দু, মেনে নিতে পারছে না কিছুতেই। প্রশ্ন জাগছে ক্ষণে ক্ষণে জিশানকে দেখে তার কেন কষ্ট হচ্ছে। সে তো ভালোবাসে না জিশানকে, তাহলে এত কেন যন্ত্রণা হচ্ছে তার? তবে কি সে জিশানকে ভালোবাসতে শুরু করেছে? রানী ঠিক সে মুহূর্তে নিজেকে নিজেই শাসায়। না না রানী, এটা সম্ভব না। নিজেকে সামলা, এটা পাপ। তুই নিজের স্বামীকে মন থেকে না মানলো, সে তোর স্বামী। কেন পরপুরুষের জন্য ছটফট করছিস? একটু তো লজ্জা কর। কিন্তু বেহায়া মন মানতে নারাজ। সোহানা বেগম মাথা নিচু করে রইলেন। হরিরাম এগিয়ে এসে জিশানের পাশে বসে কাঁধে হাত রেখে খুব শান্ত কণ্ঠে বললেন, শান্ত হও, বাড়ির ছেলে বাড়িতে এসেছে, সেটাই অনেক। যাও গিয়ে ফ্রেশ হও। অসম্ভব, চলে যাব। বাধ্য করে আনা হয়েছে আমায়। নিজের মায়ের দিকে তাকিয়ে কথা বলল জিশান। সোহানা বেগমের খুব খারাপ লাগলো। তবে উনি তো মা ছেলেকে বাড়ি নিয়ে আসার জন্য মিথ্যা বলতে বাধ্য হয়েছেন তিনি। হরিরাম সুমিত্রার দিকে তাকালেন। সুমিত্রা বুঝতে পারলেন কি হয়েছে তা বলার জন্য। তিনি ভারী নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, বড় বৌদি, গুড্ডুকে দিয়ে আমাকে ওনার রুমে ডেকেছিলেন। ফ্ল্যাশব্যাক। গুড্ডু এসে বলায় সুমিত্রা নিজের রুম থেকে সোহানা বেগমের রুমে গেলেন। তখন সোহানা বেগমের হাতে ফোন ধরিয়ে দিয়ে বললেন, আমি যেভাবে বলবো সেভাবে বলবে, ঠিক আছে? সুমিত্রা খুব অবাক হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন সোহানা বেগমের দিকে। তখন তিনি মলিন হেসে উত্তর দিলেন, শেষ চেষ্টা একবার করে দেখি। বুঝতে পারলেন ছোট ছেলেকে বাড়ি আনার জন্যই ব্যবস্থা। তাই হতাশের নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, আর কত দিদি, 6 বছর তো হয়ে গেল, এসেছি কি? সোহানা তাচ্ছিল্য হেসে জবাব দিলেন, এবার লাস্ট, আর করব না। ঠিক আছে, কি করতে হবে বলো? কল ধরলে বলবে আমি আর দুনিয়াতে নেই, ব্যাস এতটুকুই। সুমিত্রা চোখ বড় বড় করে নিলেন। এটা আবার কেমন কথা? তাই প্রথমে না সূচক দৃষ্টিতে তাকালেও সোহানা বেগমের জোরাজুরিতে রাজি হয়ে কল দিলেন। জিশান ফোনের ওপাশ থেকে হ্যালো বলতে সুমিত্রা আটকে আটকে বললেন, জিসান, তোমার আমার নেই। জিশানের শ্বাসরোধ প্রায় হাত থেকে মুহূর্তে ফোনটার নিচে পড়ে যায়। তার জন্য সময় থমকায়।
মুক্তির মতো জ্ঞান শূন্যহীন মানুষের ন্যায় কতক্ষণ দাঁড়িয়ে রইল তা তার অজানা। যখন বুঝতে পারলো কি হয়েছে তখন আর নিজেকে সামলাতে পারলো না, দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। শ্বাস আটকে যাওয়া মুহূর্তে সে গাড়ির চাবি নিতে ভুলে গেছে। সময় যেন আজ পার হচ্ছে না, পথ যেন শেষ হচ্ছে না। দৌড়াতে থাকলো ইট পাথরের রাস্তার উপর দিয়ে। কত শত মানুষের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে তার কোনো হিসাব নেই। লোকজন বলতে থাকলো পাগল মনে হয়, তা না হলে কেউ এভাবে মেন রাস্তায় দৌড়ায়। কিন্তু এই মুহূর্তে তার জন্য থামা অসম্ভব। কলিজা কাঁপছে, কানে বারংবার ভেসে আসছে সেই বাক্যটি, তোমার আম্মা আর নেই। না, এটা হতে পারে না, কিছুতেই পারে না। চোখ ঝাপসা হয়ে আসছে, নিজেকে দমাতে পারছে না কোনো মতেই। মাথা থেকে যেন সব কিছু বের হয়ে গেছে। চাইলে একটা গাড়ি থামিয়ে উঠে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে টানা 2 ঘন্টা রাস্তা দৌড়ে সে যখন নিজের আম্মাকে সুস্থ দেখতে পেল, তখন যেন নিজের দেহে প্রাণ ফিরে পেয়েছে বললেই চলে। ফ্ল্যাশব্যাক এন্ড। জিশান নিচের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে গড়িয়ে পানি নাকে এসে ঠেকছে, যা ফোঁটা ফোঁটা হয়ে ফ্লোরে পড়ছে। এরকম খবর শুনলে যে কেউই ঠিক থাকতে পারবে না। সবাই মুখের ভাষা হারিয়ে থ মেরে বসে রইল। রামদাস দাঁত খিঁচিয়ে তা এতক্ষণ শুনেছেন, এবার রেগে সোহানাকে ধমকে উঠলেন। মানা করেছিলাম না আমি? এত বড় মিথ্যা কেন বলতে গেলে সোহানা? সোহানা বেগম এবার ধপাস করে দুহাত ফ্লোরে আছড়ে ফেলে নিচে বসে কান্না করতে করতে চেঁচিয়ে বলতে শুরু করলেন, মা, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিও আমি। নিজের সন্তানকে 6টা বছর বুকের মাঝে পাইনি। প্রতি রাতে যখন ফোন দিয়ে বলি বাড়ি আসবে না, মায়ের কথা কি মনে পড়ে না? তখন সে একই কথা বলে, অসম্ভব। কেন? অভাগী মায়ের জন্য কি তা সম্ভব করা যায় না? 6 বছর আগে ওদের করা ভুল বোঝাবুঝির শাস্তি আমি কেন পাবো? সোহানা বলতে বলতে হাইপার হয়ে গেলেন, জোরে জোরে শ্বাস নিচ্ছেন, কেমন জানি করছেন। দেখে সুমিত্রা নিচে বসতে বসতে সকলের উদ্দেশ্যে বললেন, দিদি কেমন জানি করছে। জিশান তৎক্ষণাৎ মাথা তুলে সোহানা বেগমের দিকে তাকালো। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে খেতে শান্ত কণ্ঠে বলল, শান্ত হ আমাজান, যাচ্ছি না তো, আছি, তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। সোহানা বেগম শান্ত হলেন। সুমিত্রা পানি এনে দিলেন ওনাকে। শ্যামা দাঁত খিঁচিয়ে মনে মনে আওড়ালেন, না, সব কিছু ঠিক হতে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। রামদাস সেখান থেকে বাইরে বের হয়ে গেলেন। পেছন পেছন ওনার 2 ভাইও বের হয়ে গেছে। জিশান জিভ দিয়ে ঠোঁট ভিজে ঘাড় ঘোরাতেই নজর যায় সিঁড়ির দিকে। প্রথমে ভাবশীলনভাবে নজর সরিয়ে নিয়ে আসতে নিলে কি যেন দেখল সে। সেকেন্ডের মধ্যে আবারও তাকালো সেদিকে। ঠিক তখনই তার মাথায় সজোরে আসমান ভেঙে পড়ল। রানীও জিশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। জিদ্দাত এবার উঠে দাঁড়ালো। সে কয়েক সেকেন্ডের মধ্যে ধেয়ে আসলো রানীর কাছে, কোমর টেনে ধরে নিজের সাথে মিশালো শক্ত করে। জিশান এই দৃশ্য দেখে ঢোক গিলল। তাকে পুড়ানোর জন্য জিদ্দাত রানীর ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে ঠোঁটের উপর শব্দ করে চুমু খেলো। জিশান হাত মুঠোবন্দি করে নজর সরিয়ে নিল। দেখতে পারছে না প্রিয়তমাকে ভাইয়ের পাশে, অন্তর স্ফুলিঙ্গের ন্যায় জ্বলছে। জিদ্দাত ফ্লাই কিস দেওয়ার মতো ঠোঁট পাউট করে আগুনে জ্বলতে থাকা রানীর দিকে ঘি ঢেলে বলল, সারপ্রাইজ কেমন লাগলো বেবিজান? রানী তেজ নিয়ে তাকালো। জিদ্দাতের থেকে সরে আসার জন্য তুমুল চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেখে জিদ্দাত বাঁকা হেসে কোমর খামছে ধরে ফের নাটকীয় ভঙ্গিতে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না আমার বেবিজান? রানী ধাক্কা বসালো জিদ্দাতের বক্ষে। সবাই খারাপ, কেউ ভালো নয়। এই হার্টলেসের মতোই জিশান বহুরূপে লুকিয়েছে তার থেকে নিজের ধর্ম। একবারের জন্য বলেনি তাকে। ঘেন্না করে সে 2 পুরুষকে। জিদ্দাত জিশানের দিকে ঘাড় কাত করে তাকিয়ে এক চোখ মারল। রাগে জলজল করে উঠল জিশানের মুখ। দেরি করলো না, রানীকে টানতে টানতে উপরে নিয়ে যেতে থাকলো। রানী যেতে ইচ্ছুক নয়, বারবার হাত ছাড়ানোর চেষ্টায় মগ্ন। তাকে এনে ছুঁড়ে ফেলা হলো রুমের এক কোণের দেওয়ালে। এতক্ষণ এই পুরুষের মধ্যে শীতলতা দেখা গেলেও এখন তার চোখ মুখ হয়ে আসলো অগ্নিলাভা। টকবক করে ফুটতে শুরু করেছে ইতিমধ্যে। দাঁত কটমট করে তেড়ে এসে হাঁটু ভেঙে গাল চেপে ধরে বলল,
ছটফট করছেন? বুকে খুব ব্যথা হচ্ছে? ওকে ফাইন, এখন আরো সহজ করে দেব, যন্ত্রণা হবে না আর। রানী নীলমণিযুক্ত সাদা অংশ ভর্তি জল নিয়ে দুহাতে জিদ্দাতের হাত গাল থেকে ছাড়ানোর চেষ্টা করে মাথা নাড়িয়ে মানা করে তাকে যেন এই মুহূর্তে না মারে।